রিতমায়ার প্রেমগাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৩০। রাতের শেষ প্রহরে ঘড়ির কাঁটা ভোর ৪টার দিকে। ধরণীতে আজান পড়বে আর অল্প সময় বাকি। মাত্রই মুক্তার গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মেয়েরা যার যার রুমে গিয়ে শুলো গেদাগেদি করে। আজ বিয়ে বলে কথা, তাই বাড়ির বড়দের চোখে ঘুম নেই। আরিফ সহ তার বাবা চাচারা সবাই বিয়ে বাড়ির খাবারের দিকটা সামলাচ্ছে। গরু জবাই থেকে শুরু করে বাবুর্চির কাজের পরিশোধ করছে এক একজন। বাড়িতে বড়রা ছাড়া বাকি সবাই ঘুমিয়ে যাচ্ছে একটু আরামের জন্য। রুম অল্প সংখ্যক হয়, মানুষের সংখ্যা বেশি। প্রত্যেকটা রুমে মেহমানরা গেদাগেদি করে শুয়ে। মায়া আর জুয়ের রুমে ওদের দুজন ছাড়া আরো ৫ সদস্য উপস্থিত। বাকি ৫ জন মায়া আর জুয়ের স্কুল ফ্রেন্ড। ৭ সদস্যের মেয়েরা এলোমেলোভাবে রুমের খাটে আর নিচে জায়গা করে শুলো। মায়ার জায়গা হলো নিচে। জুই ক্লাব দিতে আজ ফোনের খোঁজ করলো না, বরং একটা অভিমান নিয়েই ফোনের কথা না বলে শুয়ে পড়লো খাটের এক পাশে। আর জুয়ের ফোনে কথা বলার কারণটা হলো রাদীপ বিয়ে বাড়িতে উপস্থিত থেকেও জুয়ের সঙ্গে দেখা করেনি, সেজন্য জুই অভিমানে অভিযোগ তুলে ফোন আলাপ না করে ঘুমিয়ে পড়েছে। মায়া মাত্রই গোসল ছেড়ে ওয়াশরুম থেকে বের হলো। ডিম রাইলের আলোয় দেখলো বান্ধবীদের রুমে এলোমেলোভাবে শুয়ে আছে। মায়া মাথার তোয়ালে পেঁচিয়ে পা টিপে টিপে ড্রেসিং টেবিলের সামনে এলো। রুমের নিচে শোয়া জায়গা করায় মায়া অন্ধকারে হাঁটতে একটু অসুবিধা হলো বটে। মায়ের সাথে নিচে সুমি আর মাইশা শুয়ে। বাকি ৪ জন আড়াআড়িভাবে জুয়ের সাথে খাটে গেদাগেদি করে ঘুমিয়েছে। মায়ের ড্রেসিং টেবিলের উপর থেকে গায়ের ওড়নাটার সাথে ফোনটাও হাতে নিল চার্জার থেকে খুলে। মাথায় পেঁচিয়ে রাখা তোয়ালেটা খুলতে খুলতে হাফচা অন্ধকারে হাঁটলো রুমের বারান্দার দিকে। তোয়ালেটা বারান্দার একপাশে মেলে দিয়ে ভেজা চুল পিঠে ছড়িয়ে ফোন দিয়ে বসলো বেতের মুড়ায়। ফোনের ডায়াল নাম্বারে ফটাফট হৃদের মুখস্থ নাম্বারটা টাইপিং করে কল মিলিয়ে কানে ধরল। ভোর ৪টার দিকে রিতমায়ের কল রিসিভ করবে কিনা তা না জেনেই কল দিল মায়া। তবে মায়ার বিশ্বাস আজ মায়া কলটা রিসিভ হবে। আজ রিত মায়ের প্রতি অভিমান করে মায়াকে দূরে সরিয়ে রাখবে না। মায়া জানে এত রাতে হয়তো রিত ঘুমিয়ে আছে, কিন্তু মায়ের ভিতরকার অস্থির ছটফটে সে ঘুমোতে পারছে না বলেই রিতকে কল দিয়ে বসলো। যবে থেকে মায়া বুঝতে পেরেছে রিত মায়ের নিখোঁজ স্বামী হয়, তখন থেকেই মায়া ব্যাকুল হয়ে আছে রিতের সাথে একটু কথা বলবে বলে। এমন না মায়া রিতকে বলে দেবে যে সে রিতকে চিনতে পেরেছে স্বামী স্বরূপ। মায়া এমন কিছুই করবে না। রিতকে ভুলেও জানতে দেবে না মায়া সবটা জেনে গেছে, বরং মায়া সে আগের মতোই অজানা অজানা একজন হয়ে থাকবে আর রিতকে জ্বালাবে। এই লোক মায়াকে কম হেনস্থ করেনি, সবটা জেনেও চুপচাপ অজানা হয়ে বসেছিল। মায়াকে সাহায্য করার নাম করে তাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। এবার মায়াও রিতকে হেনস্থ করবে, তবে অন্যভাবে। রিত মায়াকে শারীরিকভাবে কষ্ট দিত আর মায়া রিতকে মানসিক কষ্ট দিবে। এই লোকের কলেজা জ্বালিয়ে পুড়িয়ে ছাই না করলে মায়ার নামও মায়া না। এই লোকের জন্য মায়া কি না করলো। শেষ পর্যন্ত সে স্বামীর খোঁজ করতে গিয়ে এই লোকের পায়ে পড়লো, অথচ মায়ার স্বামী সে নিজেই ছিল। মায়ের অস্থির ছটফট দেখে পৈশাচিক আনন্দ নিয়েছে। এবার মায়াও ছেড়ে দেবে না, সহজে ধরা দেবে না এই লোককে। মায়া কিছুই জানে না, অজানা হওয়ার বান্দরে এই লোকের কলিজা ছিঁড়ে খাবে। পরকীয়ার প্রস্তাব দেয় না মায়াকে, ঠিক আছে, মায়াও ওই লোককে বোঝাবে যে পরকীয়া কাকে বলে। মায়া বেতের মোড়ায় পা ঝুলিয়ে বসলো। পা দুলাতে দুলাতে পরপর রিতকে কল দিল। প্রথমবার কল রিসিভ না হলেও দ্বিতীয়বার ঠিকই হলো। মায়া কিছু বলার আগেই ওপাশ থেকে মিষ্টি স্বরে একটা মেয়ের সালাম বেশি আসলো। মায়ের বুকটা মুহূর্তেই ধুক করে উঠল। হৃদের ফোনে মেয়েলি কণ্ঠ শুনে থমকে বসলো। অজানা বয়ে বুক ভারী হলো। উৎফুল্লতা দুলানো পা দুটো থেমে গেল, কান খাড়া হলো, দৃষ্টি কুঁচকে আসলো। মায়ের নিশ্চুপতা বুঝে ফোনের ওপাশ থেকে আবারও মিষ্টি কণ্ঠস্বর বেশি আসলো। হ্যালো, কে বলছেন? আমাকে শুনতে পাচ্ছেন? মায়ের কুচকানো ভ্রুজরা সোজা হলো। এত রাতে ঋতুর ফোন কার কাছে হতে পারে ভেবে তীক্ষ্ণ গলায় পাল্টা প্রশ্ন করে বলল, আপনি কে? আমি শশী। আপনি কে মিস? শশীর পরিচয় পেয়ে মায়া বুক ভারী হলো। অজানা কষ্টে কণ্ঠে কথা আটকে আসলো, ঠোঁট কাঁপানোর কান্নায়। শশীর সাথে রিতের সম্পর্কের কথা মায়া আগেও অনেকবার শুনেছিল, কিন্তু তখন মায়া তেমন একটা পাত্তা দেয়নি এই বিষয়ে, কারণ মায়া তখন জানতো না রিত খান মায়ের নিখোঁজ স্বামী হয় সেটা। মায়া আজ খান বাড়িতে যাওয়া অবধি চাইতো হৃদের সাথে শশীর বিয়ে হোক, কিন্তু তখন সেই একই চিন্তা করতে গেলে মায়ার মাথায় আকাশ ভেঙে পড়ার নেই মনে হয়। মায়া এখন আর তেমন কিছুই চায় না। মায়া নিজের স্বামীকে না দেখে এতই ভালোবেসেছিল যে স্বামী হৃদ খান হোক আর যেই হোক না কেন, মায়া সাদরে নিজের স্বামী হিসেবে সেই মানুষটাকেই গ্রহণ করত। কিন্তু তাই বলে মায়া কেন দুশ্চরিত্রের মানুষকে স্বামী হিসেবে মানবে? কখনোই না। এখন ভোর ৪টার দিকে।
এত রাতে হৃদের ফোন শশীর কাছে, মানে শশীও হৃদের কাছে আছে। দুজন একত্রে কি করছে? আচ্ছা, দুজন কি একই রুমে? দুজনের সম্পর্ক এতটাই ডিপ হয়ে গেছে? মায়া কি দুজনের মাঝে চলে আসলো? মায়ের ধ্যান আবারও ভাঙল শশীর মিষ্টি স্বরের কথায়। শশী সেই আগের ন্যায় মায়ের উদ্দেশ্যে বলল, হ্যালো মিস, শুনতে পারছেন আমাকে? জি আপু। কাকে চাই আপনার? উনি কোথায়? শশী সন্ধিহান গলায় জিজ্ঞেস করে। উনি কে? ফোনটা যার, সে কোথায়? জি, সে রুমে। কিন্তু আপনি কে? ওনার ফোন আপনার কাছে আপু? হ্যাঁ। কিন্তু আপনি কে? ফোনের নামটা সেভ আছে আপু, সেখান থেকে দেখে নিন। ফোনে বেয়াদব বউ নামে নাম্বারটা সেভ, কিন্তু হৃদ খানের তো বউ হয়নি। আমি তার ফিয়ন্সে। তাহলে আপনি কে? আপনি ফিয়ন্সে? হ্যাঁ। কিন্তু মায়া কলটা কেটে গেল। শশী বাকি কথাগুলো শোনার আগেই মায়া কলটা কেটে দিয়েছে। শশী সত্যি বলছে, মায়া জানে হৃদ শশীর বিয়ে নিয়ে মায়া অনেকবার খানবাড়িতে কথা বলতে শুনেছে। তখন মায়ের এত গায়ে লাগেনি বিষয়টা, কিন্তু এখন বুক কাঁপছে। সে একই কথাটা শুনে হাহাকার করে জ্বলছে মায়ার মন। মায়া হঠাৎ করে কেমন যেন কিছুই ভালো লাগছে না। অসহ্যতে এত ভরে উঠল মন। হাতের ফোনটা ঠাস করে ফেললো পাশের চেয়ারটায়। মাথা চোখে দুহাতে মুখ দেখে নিঃশব্দে ফুপিয়ে উঠল। আর তাতে মায়ের ভেজা চুল পিঠ গুলিয়ে পড়ল ফ্লোরে। চুলের স্নিগ্ধ পানিতে ফ্লোর স্যাঁতস্যাঁতে ভেজা হলেও মায়া সেদিকে লক্ষ্য করলো না। নিজেকে শুধু তৃতীয় পক্ষে মনে হলো। দুটি মানুষের সম্পর্কে সে তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করতে এসেছে, যার কোনো মূল্য নেই। একটি সম্পর্কে তৃতীয় ব্যক্তি শুধু আগাছার ন্যায় হয়, যাকে মানুষ তুচ্ছ মনে করে, দিন শেষে উগরে ফেলে অপ্রয়োজনীয় জিনিসের মতো। মায়া নিজেকে শুধু তাই মনে হলো হৃদয় শশীর সম্পর্কে। হবেই না বা কেন? এই ভোরে শশীর হাতে হৃদের ফোনটা থাকা মানে দুজন একই রাত্র পর্যন্ত একত্রে আছে। মায়া কি কোনো ভুল পথে পা বাড়ালো? হৃদ খান কি দুই নয়কে পা দেওয়ার মতো মানুষ? বউ রাখবে, আবার গার্লফ্রেন্ডও চালাবে। মায়া তো স্বেচ্ছায় হৃদ খানের মতন মানুষের সাথে জড়াতে চায়নি, কিন্তু মায়ের ভাগ্য মায়াকে বাজেভাবে জড়িয়ে ফেলেছে এই সম্পর্কে। মায়া এখন কি করবে? হৃদ খান যদি শশীকে বিয়ে করতে চায়, তাহলে মায়ার কোনো ক্ষমতা নেই সেটা ঠকানোর। তাছাড়া দেখা গেল হৃদ খানের সঙ্গে শশীর মতো পারফেক্ট কাউকেই মানায়। শশী পড়াশোনায় ওয়েল এডুকেটেড, দেখতেও মায়ের থেকে উঁচু, লম্বা আর সুন্দর। হৃদের হাইটের সাথে চাই। সবচেয়ে বড় কথা, মায়া মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ মেয়ে। শশীর মতন অসাধারণ টাকা পয়সাওয়ালা পরিবারের কেউ নয় সে। হৃদ খানের বংশ স্ট্যাটাসের সাথে শশীর মতো কাউকেই মানায়, মায়াকে নয়। মায়া শুধু শুধু অমন মরিচাকার পেছনে ছুটে নিজের আত্মসম্মান খোয়াচ্ছে। মায়াকে কখনো হৃদ খানের বড়লোকি পরিবার মেনে নেবে না, আর শশীকে হৃদের বউ হিসেবে খানবাড়িতে চাই। মায়া শশীর সম্পর্কে শুধু তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করছে, এর বেশি কিছু নয়। যতই হৃদ খান মায়ের প্রতি আগ্রহ দেখাক না কেন, শশীর সাথে যে হৃদের একটা সম্পর্ক আছে সেটা তো মিথ্যে নয়। এই সম্পর্কের কথা সবাই জানে, এমনকি হৃদ নিজেও কখনো অস্বীকার করেনি শশীর সাথে এই সম্পর্ক নিয়ে। এমনটাও তো হতে পারে হৃদ মায়াকে বউ হিসেবে চেনার পর মায়ের প্রতি ইন্টারেস্ট ফিল করায় শশীর সাথে চিট করছে। সে আসলেই দুই নারীতে আসক্ত। এখন মায়ার উচিত না হৃদ খান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা? অবশ্যই উচিত। যে লোক বউ রেখে এত রাতে গার্লফ্রেন্ডের সাথে রাত কাটায়, সে লোক আর যাই হোক, সে মায়ার স্বামী হতে পারে না। মায়ার জীবনে সে সবাইকে ক্ষমা করবে, কিন্তু এমন কোনো লোককে গ্রহণ করবে না যে শরীরের তাড়নায় অন্য নারীকে ছুঁয়ে দেয়। দরকার হলে মায়া নিজের জান দিয়ে দেবে, তারপর মান দেবে না। সেই হৃদকানকে কখনো গ্রহণ করবে না, যদি শশীর সাথে হৃদের রাত কাটানোর বিষয়টা সত্যি হয়। বিয়ে বাড়িতে এত এত হইচইয়ের মধ্যেও মায়া চুপচাপ। বিয়েতে মায়ের মধ্যে খুব বেশি উৎফুল্লতা দেখা গেল না, একদমই নীরবতা দেখা যায়নি। সবার মতো করেই বোনের বিয়েতে সাজগোজ করলো। সুন্দর দেখতে একটা পাকিস্তানি জামা পরলো সাদার মধ্যে। জুইও সেম তাই করলো। মায়ের মাথায় হিজাব করতে করতে হৃদের নাম, হৃদের কথা মনে হলো। হৃদের তো শশীর সাথে সম্পর্ক আছে, তাহলে মায়া কেন হৃদের কথা মেনে হিজাব পরবে? পরবে না। মায়া অনেকটা জেদ ধরেই হিজাব পরলো না, বরং বিয়ের গেইটে বরের সাথে হৃদকে দেখতে না পেয়ে আরো হতাশ হলো। মায়া প্রথম থেকেই জানতো হৃদ বিয়ে বাড়িতে ঝামেলার মধ্যে আসবে না, হলেও তাই। কিন্তু তারপরও মায়ের অবুঝ মন হৃদের অনুপস্থিতিতে আরো বেশি গেল। গাল ফুলিয়ে পার করলো সম্পূর্ণ বিয়েটা। দেখা গেল বরযাত্রীতে ফাহাদের সঙ্গে সকলেই উপস্থিত ছিল, এমনকি আয়ন, রাদীপ এই দুইজনও ছিল। তাহলে সবার সাথে হৃদ আসলো কি এমন হতো?
এই রীতির জন্য আসিফও কোথায় যেতে পারে না, নিজে যায় না, আবার আসিফকেও যেতে দেয় না। মন খারাপে মায়া বউ বিদায়ের সময় বরযাত্রীর সঙ্গে যেতে বেগে বসলো, যাবে না বলে। মায়া যাবে না বলে জুইও মানা করলো যেতে। এদিকে মায়ার মা জুইকে মুক্তার সঙ্গে যেতে আদেশ করলেও মায়াকে যেতে কড়াকড়িভাবে নিষেধ করলো। সামনে মায়ার বিয়ে, এ অবস্থায় মায়াকে কোথাও যেতে দেওয়া দৃষ্টিকটু দেখায় বলে তিনি যেতে নিষেধ করলো। কিন্তু জুই মায়াকে ছাড়া একা কোথাও যেতে নারাজ বলে বাধ্য হয়ে মায়াকে যেতে দিলেন তিনি। নাদিম অবশ্য মায়ের যাওয়া নিয়ে তেমন আপত্তি জানায়নি, বরং সে নিজ থেকে মায়ের যাওয়া নিয়ে আরিফকে অনুরোধ করে জানায় মায়া ছোট মানুষ, বড় বোনের বিয়ের আনন্দ যেন মাটি না হয়, সেজন্য মায়াকে বরযাত্রীর সঙ্গে যেতে দিতে। নাদিমের পরিবার মায়ের বোনের শ্বশুর বাড়িতে যাওয়ার দিকে কোনো আপত্তি নেই, এটা শিউর করে। মায়ের মন খারাপের উদাসীনতা আকাশ সম হলো যখন দেখলো মায়ের পাশের সিটে শশী বসেছে। মায়াকে দুঃখের সাগরে ভাসিয়ে কি সুন্দর হাসি হাসি ভাবে ভদ্রতা দেখিয়ে মায়ের সঙ্গে কথা বলছে শশী। মায়া যতই শশীর সাথে কথা বলছে ততই যেন হতাশ হচ্ছে। মায়ের মনে হচ্ছে শশীর থেকে পারফেক্ট মেয়ে আর হতেই পারে না, কথাবার্তা আচার ব্যবহারে যথেষ্ট ভদ্র। এই যে মায়া এত মন খারাপ করে বসে আছে সেটা কিভাবে যেন শশী বুঝতে পেরেই মায়াকে হাসানোর চেষ্টা করছে, অথচ মায়া শশীকে কিভাবে বলবে যে সে আসলে শশীর জন্যই মন খারাপ করে বসে আছে। মায়া নিজেকে খুব ছোট মনে হলো, কষ্টে বুক বাড়ি করে তাকালো কুলের উপর শশীর ফর্সা হাতটার দিকে, কি সুন্দর জলমল করছে। মায়া শশীর হাতের সাথে নিজের হাতটা তুলনা করলো, মায়ের হাতটা হলুদে ফর্সা বলে মায়ের মন কেমন অসন্তোষ হলো। শশীর মতন সাদা ফর্সা হলেও তো মায়া শশীর বরাবর হতে পারতো। মন খারাপে সারাটা রাস্তা মায়া ঘুমের বান করে শশীকে এড়াতেই জুয়ের কাঁধে মাথা ফেলে দিল। কিন্তু শশীর মায়ের কষ্টটা দ্বিগুণ বাড়িয়ে জুয়ের কাঁধ থেকে মায়ের মাথাটা নিজের কাঁধে নিয়ে নিল, জুয়ের কষ্ট না হয় সেজন্য। শশীর এত ভালো আচরণে মায়া সত্যি সত্যি কেঁদে বসলো। ঘুমের মধ্যে ফুপানোর শব্দে শশী তাড়াহুড়োর মায়ের কাঁধ চেপে মুখে তুলে জিজ্ঞেস করতে লাগলো, মায়ের কি হয়েছে, কেন কান্না করছে সে? মায়াকে নিয়ে শশীর এত অস্থিরতা দেখে মায়ের কান্নার বেগ আরো বাড়লো। মায়া কিভাবে বুঝাবে শশীকে যে ওকে দেখেই তো মায়া কান্না করছে। রাত 9টা পেরিয়ে 10টার ঘরে ফাহাদের 3তলা বাড়িতে মেহমানদের ঠাসা। বাড়ির বড়রা নিচতলায় মেহমানদের খাবারে ততা করিতে ব্যস্ত। মুক্তাকেও বসানো হয়েছে ফাহাদের পাশের ঘরটায়। মায়া জুই এতক্ষণ মুক্তার সাথে বসেছিল, কিন্তু মুক্তাকে এখন ফ্রেশ করাতে এসেছে ফাহাদের কাজিন বাবিরা। সেজন্য মায়া আর জুই সেজুতির সঙ্গে দোতলায় ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসলো। মায়া মন খারাপে জুইয়ের পাশে চেপে গিয়ে বসলো। ফাহাদের বাসায় এসেও মায়ের অবুঝ মন হৃদির খোঁজ করছিল, কিন্তু আয়নের কাছে জানতে পারলো হৃদ বিয়ে বাড়িতে আসেনি, তার এসব পছন্দ না। মায়া যে ফাহাদের বাড়িতে আসলো তারপরও তাকে একটা বার দেখতে আসলো না হৃদ। আসলে মায়া ঠিকই ভাবে হৃদ খান মায়াকে পছন্দই করে না। মায়ের মন খারাপের মধ্যে সে যদি ট্রুথ অর ডিয়ার খেলার আয়োজন করে বসলো। সোফার টেবিলের উপর বোতল রেখে তাতে সবাই গোল হয়ে বসলো। মায়া অবশ্য খেলতে চাইলো না, কিন্তু সেজুতির মুখের উপর না করতে পারেনি বলে সেও চুপচাপ বসলো। খেলায় মায়া, জুই, সেজুতি, শ্রিয়া আর সেজুতির কয়েকজন কাজিন বোনদের মধ্যে চললো। একত্রে খেলা যখন জমে উঠলো তখনই মায়া নিজের মন খারাপে দুঃখ ভুলে গিয়ে আনন্দে মেতে উঠল। উৎফুল্লতা নিয়ে বোতল গড়িয়ে এক একজনকে ট্রুথ অর ডেয়ার দিল। শেষবার যখন জুই বোতল গড়ালো তখনই দোতলার ঘরের দরজা দিয়ে ড্রয়িং রুমে হাজির হলো হৃদ, রাদীপ আর আয়ন। মেয়েদের খেলার হইচয়ে সবাই প্রথমে ছেলে তিনজনকে তেমন লক্ষ্য না করলেও শেষে যখন বোতল ঘুরে গিয়ে দূরে দাঁড়িয়ে থাকা হৃদের মুখোমুখি পড়ল তখনই মায়ের দৃষ্টি গেল হৃদের দিকে। মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। হৃদ মায়ের উৎফুল্ল মুখটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মায়ের হৃদের তীক্ষ্ণ নজরে হঠাৎই গাল ফুলালো। সে যদি যখন বোতলটা তুলে আবারও রাউন্ড দিবে তখনই বাধা দিল মায়া। সে যদি মায়াকে বাধা দিয়ে আপত্তি জানিয়ে বলল, আরে বোতল তো কারো দিকে ঘুরে পড়েনি মায়া, বোতলের মুখ তো দরজার দিকে ঘুরে আছে, তাহলে কাকে ধরবে তুমি? মায়া বোতলটার দিকে অনুসরণ করে দরজার সামনে হৃদের দিকে এক পলক আর চোখে তাকিয়ে সেজুতিকে আঙ্গুল দিয়ে হৃদকে দেখিয়ে বলল, এখন তোমার ভাইয়ের ট্রান আপু, বোতল যার দিকে ঘুরছে এখন সে উত্তর দিবে আপু। মায়ের কথায় সবাই ঘাড় ঘুরে দরজার দিকে তাকালো। দরজার সম্মুখে আয়ন, রাদীপের মধ্যস্থে হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে উঠল। সেজুতি বয়ে মায়াকে আবারও বাধা দিয়ে বলল, আরে এসব কি বলছো তুমি? হৃদ ভাই কি আমাদের সাথে খেলছে নাকি যে বোতল ঘুরলেই হলো? তুমি ছাড়ো এসব, আমি আবার নতুন করে বোতল ঘুরাচ্ছি। মায়া জেদি গলা সেজুতিকে শুধিয়ে বলল, উনি উত্তর দিবে আপু। সেজুতি কিছু বলার আগেই শ্রেয়া হাত চেপে বাধা দিয়ে বলতে চাইলো,
সে যদি কিছু বলার আগে শ্রেয়া মায়ার হাত চেপে বাধা দিয়ে বলতে চাইল, মায়া তুই হৃদ ভাইয়ের এসবের মধ্যে টানিস না বোন, হৃদ ভাই যে রাগী মানুষ। তোকে শ্রেয়ার কথার মাঝেই মায়া দরজার সামনে দাঁড়িয়ে থাকা হৃদকে উদ্দেশ্য করে প্রশ্ন করে বলল, কাল রাতে কোথায় ছিলেন আপনি? মায়ের প্রশ্ন ধরার কারণে প্রশ্ন কম, হৃদকে কৈফিয়ত চাওয়া বেশি মনে হলো সবার। উপস্থিত সবাই কেমন বিস্ময়ে মায়ের সাহসিকতার দিকে তাকিয়ে। শ্রেয়া তো ভেবেই নিয়েছে হৃদ মস্ত বড় একটা ধমক দিবে মায়াকে, অথচ মায়ের এমন অদ্ভুত প্রশ্নটা করার কয়েক সেকেন্ড পর পরিবেশ নীরব। হৃদ কিছুই বলল না মায়াকে। মায়া তখনও অস্থির নেই, উত্তরের আশায় হৃদের মুখের দিকে তাকিয়ে। হৃদ তীক্ষ্ণ দৃষ্টি খানিকটা নরম হয়ে আসলো। 6 সেকেন্ডের মাথায় নীরবতা ভেঙে হৃদ সবাইকে অবাক করে দিয়ে মায়ের অদ্ভুত প্রশ্নের উত্তর দিয়ে ঠান্ডা গলায় বলল, রাতে আমি বাড়ি ফিরে গিয়েছিলাম। কোন বাড়ি? নিজ বাড়িতে। সাথে কে ছিল? আসিফ। একা ঘুমিয়েছেন? হ্যাঁ। সত্যি? হুম। আহা কি প্রেম। আয়ন হৃদের পাশে দাঁড়িয়ে এসে বিড়বিড় করে কথাটা বলল। চতুর হৃদ চট করে আয়নের কথাটা শুনে ভ্রু কুঁচকে তাকালো আয়নের দিকে। আয়ন হৃদের দৃষ্টি বুঝে ফের গা জ্বালাভাবে হাসলো। হৃদ বিরক্তি নিয়ে দৃষ্টি করালো মায়ের দিকে। মায়ের কৈফিয়ত চাচ্ছে আর হৃদ কৈফিয়ত দেওয়ার মতন করে ভদ্রভাবে উত্তর দিচ্ছে দেখে হতভম্ব হয়ে এক একজন হা হয়ে গেল। একবার মায়ের দিকে তো অন্যবার হৃদের দিকে তাকাচ্ছে। হৃদের জীবনে সে কাউকে কৈফিয়ত দিয়েছে কিনা সন্দেহ, অথচ মায়া কৈফিয়ত দেওয়ার মতো করে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে আর হৃদ তাল মিলিয়ে উত্তর দিচ্ছে। এর মাঝে মায়া আবারও কৈফিয়ত চাওয়ার মতো করে ভিনভিন গলায় বলে, কাল রাতে ফোন করেছিল আপনার? আসিফের কাছে। মিথ্যা। মায়া আর কিছু বলবে, পাশ থেকে আয়ন ফুরন কেটে মায়াকে শুধিয়ে বলল, হৃদের ফোনটা রাতে আমার কাছে ছিল, আসিফ দিয়েছিল, আমি শশীকে দিয়েছিলাম রাখতে। হৃদকে ঘিরে মায়ের সকল ভুলগুলো মুহূর্তে ঝরঝর করে ভাঙা কাছের ন্যায় ভেঙে গেল। মায়ের সারাদিনের মন খারাপগুলো মুহূর্তে শেষ হয়ে গেল। উজ্জ্বল আলোর ন্যায় চকচক করে উঠল মায়ের মুখশ্রী। ভুল ভেঙে যাওয়ায় মুহূর্তে লাজুকতায় ছট করে হেসে ফেলল মায়া। হৃদ দেখল মায়ের মুহূর্তে পরিবর্তন হওয়া মুক্তি কিছু একটা আজও করতে ফেলল সে। মায়ার লাজুকতা সিটিয়ে ফের হৃদকে কিছু বলবে, পাশ থেকে শ্রেয়া বিস্ময়ের টেবিলের নিচ থেকে মায়ের হাত চেপে দিয়ে বলল, বোন এবার থাম, আর আগাস না। হৃদ বাইরে তুই ট্রুথ ওর ডেয়ার নিতে পর্যন্ত দিলি না, তার আগে গোয়েন্দার মতন প্রশ্ন শুরু করে দিলি। আরে ভাই, ট্রুথ নিলেও তো মানুষের একটার বেশি প্রশ্ন করা যায় না, আর তুই তো আসামির মতন জেরা করা শুরু করছস ভাইয়ের সাথে। বোন তুই এবার থাম, নয়তো আমার ভাই রাইগা যাইব। মায়া সত্যি সত্যি থেমে গেল। আশেপাশে সবাই হতবাক দৃষ্টি দেখে। সবাই যে এতক্ষণ হৃদ মায়াকে লক্ষ্য করেছিল সেটা বুঝতে পেরেই মায়া আরো লজ্জায় সিটিয়ে গেল। মায়ের ধ্যান ভাঙতে হাত বাড়িয়ে বোতলটা নিজের কাছে টানতে টানতে মিনমিন করে বলল, এবার আমি দেই। মায়া বোতলের রাউন্ডের মধ্যে হঠাৎ শশী আসতো ট্রেতে করে 3টা ঠান্ডা গ্লাসের পানি নিয়ে। আয়ন রাদীপের মতো হৃদকেও দেখলো সেই গ্লাসের পানি তুলে পান করতে। মুহূর্তেই মায়ের মন খারাপ হয়ে যায়, মুখটা অন্ধকার ছেয়ে। হৃদ খালি গ্লাসটা টেতে রাখতে রাখতে মায়ের অন্ধকার মুখটা পরখ করে নিল। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। ক্লান্তিতে সবাই সকাল সকাল শুয়ে পড়েছে। মায়াদের থাকার ব্যবস্থা হয়েছে মুক্তাদের পাশের রুমে সেজুতির সাথে। বিগত কয়েকদিনে বিয়ের ঝামেলায় সবাই আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ল, তবে ঘুমিয়েছে কিনা জানা নেই। মায়া জুইয়ের পাশ থেকে উঠে বসলো, ওড়নাটা গায়ের চাদরের মতো জড়িয়ে মাথায় কাপড় টানলো। উদ্দেশ্য 3 তলায় উকি মারবে। মায়া শুনেছে হৃদ 3 তলায় থাকছে। মায়া সেজুতিকে দেখলো শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে। মায়া মনে মনে একটা বুদ্ধি বের করে সেজুতিকে বলল, মায়া উপরে যাবে শ্রেয়ার কাছে। শ্রেয়া মায়াকে মেসেজ করছে 3 তলায় যেতে। দুজন মিলে একটু ছাদে হাঁটাহাঁটি করে আবার চলে আসবে মায়া। সেজুতি আর নিষেধ করলো না। মায়াকে যেতে দিয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মায়া 2 তলার ফ্ল্যাট থেকে বের হয়ে আশেপাশে তাকালো। মানুষের কলরব শোনা যাচ্ছে, তবে কম। হয়তো সবাই শুয়ে পড়েছে, এজন্য কম শব্দ পাচ্ছে। মায়া আশেপাশে ফ্ল্যাটের দিকে তাকালো। সবগুলো ফ্ল্যাটের দরজা চাপানো ভেতর থেকে, ধাক্কা দিলেই খোলা যাবে। এমন অবস্থায় মায়া ভয় করলো 3 তলায় যেতে। আবার শ্রেয়া 3 তলায় আছে ভেবে মনে সাহস জুগিয়ে আস্তে ধীরে হেঁটে গেল উপরে। ঠিক একইভাবে 3 তলার ফ্ল্যাটের দরজাগুলোর ভেতর থেকেও চাপানো ছিল বলে মায়া আস্তে করে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো। আশেপাশে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমে তেমন কে নেই, সবাই যার মতো রুমে শুয়ে আছে। মায়া জানে শ্রেয়া কোন রুমে শুয়ে আছে,
সেদিতির সাথে যখন মায়া উপরে এসেছিল তখন দেখেছিল শ্রেয়া কোন রুমে শুয়েছে, এমনকি এটাও জানে হৃদের কোন রুমটা থাকছে। মায়া ভাবলো শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের সামনে একবার উঁকি মারবে, লোকটাকে যদি দেখা যায় সে আশায়। ভাবনা অনুযায়ী মায়া শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের দরজার সামনে গেল। দরজা ভেতর থেকে চাপানো দেখে ফাঁক দিয়ে উকিঝুঁকি মেরে দেখতে চাইলো ভেতরে কি। বেশ করে উকিঝুঁকি মেরেও যখন মায়া সুবিধা করতে পারলো না, তখন মায়া দরজার ফাঁকে এক চোখ রেখে উঁকি মারতেই পেছন থেকে কেউ মাথায় টোকা মারতে মারতে বলল, হ্যালো ম্যাডাম, আমাকে খুঁজছেন? হৃদের কণ্ঠে চমকে উঠে তৎক্ষণাৎ ধরফরিয়ে পেছন ঘুরতে হৃদের প্রশস্ত বুকের সাথে মায়ের মুখ ঠেকে গেল। অনাকাঙ্ক্ষিতভাবে বাড়িটা খেয়ে মায়া পিছিয়ে যেতে চাইলো, পিঠ ঠেকালো দেয়ালে। হৃদ মায়ের পিঠের সঙ্গে লেগে দাঁড়ানোতে কাঙ্ক্ষিত সেই ধাক্কাটা লাগে। হৃদ জানতো এমনটা হবে, সে জেনে বুঝে মায়ের সঙ্গে লেগে দাঁড়িয়েছিল। মায়া হঠাৎ হৃদের উপস্থিত পেতেই ভয়ে বুকে দুঃখ ফুকিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে মিনমিনি মিথ্যে বলল, আমি তো শ্রেয়াকে খুঁজছিলাম, মনে করেছিলাম রুমে শ্রেয়া আছে। তো পেয়েছেন শ্রেয়াকে? না। শ্রেয়ার বদলে আমাকে দিলে চলবে? চাইলে আমার সাথে ঘুমাতে পারেন, আমার বেড কিন্তু পুরাই খালি। হৃদের কথায় মায়া উত্তর করলো না, শুধু লজ্জায় ছিটিয়ে নত মস্তিষ্ক হয়ে দাঁড়ালো। গায়ের উন্নাটা হাতে পেঁচিয়ে লজ্জায় হাঁসফাঁস করলো। হৃদ মায়ের লজ্জা দেখে যা বুঝার বুঝে নিয়ে নিজের দুহাত দেয়ালে ঠেকিয়ে মদ্দাস্তে মায়াকে রেখে মায়ের মুখোমুখি ঝুঁকে পড়ে বলল, ম্যাডাম কি জেনে বুঝে আমার কাছে আসেন, নাকি পাগলামো করতে করতে চলে আসেন? বুঝিয়েন কিন্তু ম্যাডাম, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। চলবে? ও হাউ রোমান্টিক।